স্টার্টিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো এবং পড়াশোনার কী অবস্থা আমাকে একটু জানাও, হ্যাঁ? এবং তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছো তারা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, তোমরা সবাই চলে আসো ঝটপট, তাহলে আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করে দেব। ওকে, আচ্ছা, তো আমরা সবাই আবারও নতুন করে যুক্ত হয়ে যাই ক্লাসটাতে। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ, তোমরা সবাই কি যুক্ত হয়েছো? আচ্ছা, এখন দেখা যায় সব কিছু ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চলো আমরা শুরু করি, হ্যাঁ? আজকে আমাদের টপিকটা আবার শুরু থেকে আমরা স্লাইডগুলো দেখি। আজকে আমরা মূলত আলোচনা করব ভাষা ও ভাষারীতি এবং ভাষা সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। ভাষা বিজ্ঞানী এবং তাদের গ্রন্থ, এর পাশাপাশি আমরা কিছু সাহিত্যকর্ম, যেমন হচ্ছে কৃষ্ণকান্তের উইল অথবা আদার্স যে সাহিত্যগুলো আছে, এই সব কিছু নিয়ে আমরা একটু শর্টলি আলোচনা করব। আচ্ছা, যেগুলো তোমাদের নার্সিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথম যে টপিকটা আমাদের জানার কথা সেটা হচ্ছে কি, ভাষার উপকরণ এবং উপাদান। এই দুইটার মধ্যে সবসময় আমাদের গরমিল লেগে যায়। আসলে ভাষার মূল উপকরণ কি অথবা ভাষার মূল উপাদান কি? একটা জিনিস মাথায় রাখবা, ভাষার মূল উপাদানের ক্ষেত্রে এখানে কি আছে দেখো তো, উপাদানের ক্ষেত্রে ন আছে, উপাদানের ক্ষেত্রে ন। তো এই যে উপাদানের ক্ষেত্রে ন আছে, এটা থেকে আমাদের মাথায় রাখতে হবে ভাষার মূল উপাদান ধ্বনি। শর্ট টেকনিক, যে আমরা এটা দ্বারা তাড়াতাড়ি মনে রাখতে পারবো। উপাদানের ক্ষেত্রে ন আছে, তাহলে ভাষার মূল উপাদান কি হবে? ধ্বনি। এরপরে আসো, এখানে মনে রাখার কৌশলটা বলে দিয়েছি। এরপরে ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার ক্ষুদ্রতম অংশ কি? ধ্বনি। আমরা একটু আগে দেখলাম যে ভাষার মূল উপাদান কি? ধ্বনি। এর পাশাপাশি ভাষার ক্ষুদ্রতম একক বা অংশ কি? ধ্বনি। তার মানে এখানে আমাদের তিনভাবে প্রশ্ন আসতে পারে: ভাষার মূল উপকরণ কি, ভাষার ক্ষুদ্রতম অংশ কি, অথবা ভাষার ক্ষুদ্রতম একক কি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ধ্বনি। এরপরে আসো, যখন আমাদের বলা হয় উপাদান, যখন আমাদের বলা হয় যে ভাষার মূল উপকরণ কি, একটু আগে আমরা উপাদান পড়লাম যে উপাদানের ক্ষেত্রে ন আছে, তার জন্য এটা ধ্বনি হবে। আবার উপকরণের ক্ষেত্রে এখানে ক আছে, এটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে ভাষার মূল উপকরণের ক্ষেত্রে ক আছে, তাহলে ভাষার মূল উপকরণ কি হবে? বাক্য। কি হবে? বাক্য। এবং যদি অপশনের মধ্যে এই যে এই নোটটা দেখো, পরীক্ষায় বাক্য এবং মৌলিক শব্দ যদি দুটোই থাকে তাহলে কি হবে? বাক্য হবে। এবং দুটির মধ্যে যদি বাক্য না থাকে, শুধু মৌলিক শব্দ থাকে, তাহলে অ্যান্সার হবে কি? মৌলিক শব্দ। আবারও শুনো, যে উপকরণের ক্ষেত্রে শেষের দিকে ন আছে, ওই ন দিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাষার মূল উপাদান ধ্বনি। এখানে এইটুকু দেখো, উপাদানের ক্ষেত্রে ন আছে, তাহলে উপাদান কি হবে? ধ্বনি। আর উপকরণের ক্ষেত্রে ক আছে, তাহলে উপকরণ কি হবে? বাক্য অথবা মৌলিক শব্দ। এই অবধি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই অবধি ক্লিয়ার কিনা? ওকে, লেট করে ফেললো, অসুবিধা নেই, আমরা কেবলই শুরু করলাম। এরপরে আসো, ভাষার মৌলিক অংশ চারটি, যেটা আমরা সবসময় জানি যে ভাষার মৌলিক অংশ কি? চারটি। ব্যাকরণের একদম বেসিক অংশ: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। আবারও বলি যে ভাষার মূল হচ্ছে মৌলিক অংশ কয়টি? চারটি: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। কিন্তু ভাষার মৌলিক রূপ আবার দুইটি, একটা হচ্ছে কথ্য ভাষারীতি আর একটা হচ্ছে লেখ্য ভাষারীতি। আমরা যখন কথা বলি, এই যে কথা বলার যে বিষয়টা, এটাই হচ্ছে কথ্য ভাষারীতি। এবং যখন আমরা এই কথাগুলোকেই লিখতেছি, এটাকে বলা হচ্ছে লেখ্য ভাষারীতি। তাহলে ভাষার মৌলিক রূপ কয়টি? দুইটি, একটা কথ্য ভাষারীতি আর একটা লেখ্য ভাষারীতি। অথবা আমরা এটাকে আবার বলতে পারি মৌখিক রূপ অথবা লৌখিক রূপ। এবং ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। এই অবধি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তোমরা এই অবধি ক্লিয়ার কিনা একটু বলো। এরপরে আসো,
ভাষা সম্পর্কিত আরও কিছু এক্সট্রা তথ্য। আমাদের মনের ভাব প্রকাশের উৎস, মাধ্যম বা বাহনকে আমরা কি বলে থাকি? ভাষা বলে থাকি। আবার ভাষাকে আমরা ভাবের উৎসও বলে থাকি। তাহলে ভাষা কি? ভাবের উৎস। মনের ভাব প্রকাশের উৎস, মাধ্যম, বাহন। একই সাথে মানুষের কণ্ঠ নিঃসৃত এই যে বাক সংকেতগুলো, এই বাক সংকেতের সংগঠনকে আমরা কি বলতেছি? ভাষা বলতেছি। ভাষার ঐশ্বর্যময় সম্ভার কি? শব্দ। ভাষা সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে। প্রথমত এই যে আমরা এত আওয়াজ বের করতেছি, এই আওয়াজগুলোকে যদি আমরা খণ্ডিত করি বা ভাগ করি তাহলে প্রত্যেকটাই এক একটা কি হবে? ধ্বনি হবে। মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। এই যে কণ্ঠনিঃসৃত আওয়াজটা আসতেছে, যে বাকযন্ত্রগুলো বা যে যন্ত্রের সাহায্যে এগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে কি বলা হয়? বাকযন্ত্র। তাহলে ভাষার সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে এবং ধ্বনির সাহায্যে। আর বাকযন্ত্র দ্বারা ভাষা ও ধ্বনি দুটোই সৃষ্টি হয়। এরপরে আসো, ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে 3 উপায়ে: দেশ, কাল ও পরিবেশ ভেদে। আমরা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা সবাই পড়েছি, তারা জানি যে আমাদের ভাষার যেই পার্থক্যটা বা পরিবর্তনটা হয় এটা কিসের উপর ভিত্তি করে? দেশ, কাল ও পরিবেশ ভেদে। এক এক দেশে এক এক রকম ভাষা হবে। আবার যখন কালের বিবর্তন হবে, আমাদের পূর্বপুরুষরা বাংলায় যেভাবে কথা বলতো, এখন এসে মানে এই সময়ে এসে বর্তমানে এসে আমরা কিন্তু সেই একই আঙ্গিকে বা একইভাবে কথা বলি না। আমাদের ভাষার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। আবার পরিবেশ, এক এক ধরনের পরিবেশে এক এক রকমভাবে ভাষা ব্যবহার করা হয়, তাই না? এরপরে আসো উপভাষা। ভাষার যে আঞ্চলিক রূপটা, যেমন একজন চিটাগংয়ে বসবাসকারী মানুষ এবং একজন উত্তরবঙ্গে বসবাসকারী মানুষ, দুজনেরই ভাষা কিন্তু আলাদা আলাদা। তারা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তাদের ওই বাংলা ভাষাটা আবার আলাদা আলাদা, তাই না? আবার নোয়াখালীতে যে কথা বলে তার ভাষাটাও আলাদা রকম। তো এটাই বলা হচ্ছে যে ভাষার যে আঞ্চলিক পরিবর্তন বা বৈচিত্র্য যেটা, সেটাকে কি বলা হচ্ছে? উপভাষা। এই উপভাষার ইংরেজি পরিভাষা হচ্ছে কি? ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে কি? উপভাষা। অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। এই যে অঞ্চল বিশেষ, একটু আগে যেমন বললাম উত্তরবঙ্গ অথবা চট্টগ্রাম। আচ্ছা, ওকে ওকে, উত্তরবঙ্গ অথবা চট্টগ্রাম, এই দুইটা এলাকার যদি আমরা ভাষা বিবেচনা করি তাহলে কি দেখতে পারবো? একটা বৈচিত্র্য দেখতে পারবো। তো ওইটাই বলেছে যে অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা, এটাকেও কি বলা হয়? উপভাষা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন থেকে দেখো, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম কি? ব্রেইল ভাষা। এবং বাক প্রতিবন্ধীদের ভাষার নাম ইশারা ভাষা। এগুলো হচ্ছে তোমাদের একদম বেসিক কনসেপ্ট। তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে এই দুটো থেকে প্রশ্ন আসতে দেখা যায় যে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম কি? ব্রেইল ভাষা। এবং বাক প্রতিবন্ধীদের ভাষার নাম ইশারা ভাষা। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায় কোন কোন ইয়েতে? চর্যাপদে। দেন হচ্ছে ভাষাভাষী জনসংখ্যা বা কথা বলার দিক থেকে ভাষার অবস্থান, বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। এখানে দেওনি? আচ্ছা, সপ্তম। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা হচ্ছে সপ্তম অবস্থানে আছে। এই অবধি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এখন কি ঠিকঠাক আছে? আমাকে এখন জানাও যে এখন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, খাদিজা বলেছে সেরা ক্লাস আপু, থ্যাংক ইউ খাদিজা। এখন দেখো, আমাকে বলো যে এটা ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে যাই। এখন দেখো, ভাষা সম্পর্কিত আরও কিছু এক্সট্রা তথ্য, যেমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা বা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভাষা। আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলার অবস্থান 10ম। আর প্রথম স্থানে কি আছে? ইংরেজি। আমাদের ইংরেজি ভাষা এই ক্ষেত্রে লাগবে না, তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দাপ্তরিক ভাষা হিসেবে অথবা আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলার অবস্থান কততম? 10ম হবে। কি হবে? 10ম। নার্সিংয়ের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ওটা আমি নোট করে দিচ্ছি বা দাগাই দিচ্ছি। এরপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, এটা তোমরা জানো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও আরেকটা দেশ আছে যেই দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা, সেটার নাম হচ্ছে সিয়েরা লিওন। কি? সিয়েরা লিওন। দেখো, সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা বাংলা। তার মানে আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা ছাড়াও আরও একটা দেশে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত, তাই না?
এরপরে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখে ভাষা বাংলা। এর ক্ষেত্রে বাংলাদেশে আছে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি। এই সংখ্যাটা ইতিমধ্যে আরও বেড়ে গেছে। এটা তোমাদের একটা আমি উপাত্ত দেখিয়েছি। এই যে এই 16 কোটি মানুষের কথা বলা হয়েছে বা এই পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু এখন আরও বৃদ্ধি পেয়েছে, এগুলো এখন আরও বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো ওইখানে বলা ছিল যে 18.9 বিলিয়ন এবং 30 কোটি দুটি থাকলে আমরা কোনটা দাগাবো। ওই ক্ষেত্রে আমরা হচ্ছে 30 কোটি থাকলে 30 কোটিটাই মার্ক করব বা ওইটাই আমাদের রাইট অ্যান্সার হবে। এরপরে বাংলা ভাষারীতির বিভাজন। বাংলা ভাষারীতির বিভাজনের ক্ষেত্রে আমাদের প্রথমে জানার লাগবে যে এই বাংলা ভাষারীতির বিভাজন করার পূর্বে এই ভাষারীতির বিভাজন সম্পর্কিত যে তথ্যগুলো আমাদেরকে একজন ভাষাতাত্ত্বিক বা ভাষাবিজ্ঞানী দিয়ে গিয়েছিল তাদের কিছু জিনিস আমরা জেনে নিই। যেমন দেখো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে, যিনি সাধু ভাষার জনক। কোন ভাষার জনক? সাধু ভাষার জনক। এর পাশাপাশি উনি বাংলা কিসের জনক ছিল? গদ্যের জনক ছিল। প্রথমত কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ভাষার জনক এবং তিনি বাংলা গদ্যেরও জনক ছিল, তাই না? আচ্ছা, এখনো কি প্রবলেম ওই বিষয়টাতে যেটা বলতেছিলাম? ওকে, আই গেস এখন প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর থেকেও স্লো। ওকে, রাজা রামমোহন রায় উনি প্রথম সাধু ভাষা ব্যবহার করেন। দেখো আমরা একটু আগেই দেখলাম যে সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু এই যে সাধু ভাষা প্রথম ব্যবহার করেন অথবা সাধু ভাষা পরিভাষাটা প্রথম ব্যবহার করেন কে? দেখো তো, রাজা রামমোহন রায়। তার মানে আমাদের প্রশ্ন যদি থাকে যে সাধু ভাষার জনককে, তাহলে অবশ্যই সেটা কী হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু যদি প্রশ্নে থাকে যে সাধু ভাষা প্রথম কে ব্যবহার করে বা সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করে, তখন রাইট অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। এরপরে আসো চলিত ভাষা সম্পর্কিত যে কোনো প্রশ্নের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাইট অ্যান্সার দিবা প্রমোদ চৌধুরী। চলিত ভাষার জনক, চলিত ভাষারীতির প্রবর্তক, একই সাথে চলিত ভাষার প্রথম ব্যবহারকারী কে? প্রমোদ চৌধুরী। কে? প্রমোদ চৌধুরী। হ্যাঁ, অনেকে বলতেছো ঠিক আছে, অনেকে বলতেছো আরও স্লো। আচ্ছা, আমি কিন্তু শুরুর তুলনায় একটু স্লো করে পড়ানোর ট্রাই করতেছি। হ্যাঁ, ওকে, আমি ধরে নিলাম যে সব কিছুই ঠিকঠাক আছে। এরপরে আসো যে চলিত রীতির নতুন নাম কি? প্রমিত রীতি। আমরা সচরাচর যে ভাষাটা ব্যবহার করি সেটা কি? চলিত ভাষারীতি। এই চলিত ভাষারীতির আরেকটা নাম হচ্ছে কি? প্রমিত রীতি। আবার এটাকে মানরীতিও বলা হয়। এটাকে কি বলা হয়? মানরীতিও বলা হয়। দেখো এখানে দেওয়া আছে যে চলিত চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি, আবার এটি মানরীতি নামেও পরিচিত। চলিত ভাষা আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। তার মানে আমরা যে ভাষায় কথা বলতেছি, এই চলিত বাংলা ভাষাটা যেটা আমরা আদর্শরূপে গ্রহণ করতে পারি সেটাকে আমরা কি বলি? প্রমিত ভাষারীতি। কি বলি? প্রমিত ভাষারীতি। এরপর আসো প্রমিত ভাষারীতির লেখ্য বাংলা ভাষার সর্বজন গৃহীত লিখিত রূপ। এটার মানে হচ্ছে কি, আমরা যে প্রমিত ভাষায় কথা বলতেছি বা যে চলিত ভাষায় কথা বলতেছি, এই ভাষাটারই লেখ্য বাংলা ভাষায় সর্বজন গৃহীত লিখিত রূপ। যেই ভাষায় এখন আমার এই স্লাইডগুলো তোলা বা আমার এই লেখাগুলো তোলা হয়েছে, এটাও কিন্তু প্রমিত ভাষারীতি। কারণ কি, এটা আমরা আদর্শ রূপে মানে সর্বজন গ্রাহ্য লিখিত রূপ হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারতেছি। এরপরে বর্তমানে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় একটা হিউজ বা ম্যাসিভ মানুষ হচ্ছে কী ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলা হয়, মানে বলে। তো তাদের ক্ষেত্রে তাদের যে দাপ্তরিক কাজগুলো আছে আমাদের দাপ্তরিক কাজের মতোই তারা বাংলা ভাষা ইউজ করে। ওই কাজগুলো করার ক্ষেত্রে তারা কোন ভাষা ইউজ করে? বাংলা ভাষা। এটা শুধু তোমার না, এটা মাঝে মাঝে আমাদেরও প্রবলেম হয়ে যায়। যখন আমি তোমাদের বয়সে ছিলাম বা তোমাদের ক্লাসে ছিলাম, তখন আমিও এটাকে এভাবেই পড়তাম। আচ্ছা, আমি বুঝলাম না, তোমাদের এক একজন বলতেছো স্লো, আবার বলতেছো স্পিড। তো আমি যেভাবে পড়াচ্ছি একটু সেভাবেই পড়ো। হ্যাঁ, এখন দেখো যে বর্তমানে বাংলা, এটা পড়লাম তো, সাধারণ মানুষের ভাষা চলিত ভাষা। আমরা যে সাধারণ মানুষ বাংলাদেশে বসবাস করতেছি তারা যে ভাষাটা ব্যবহার করি এটা কিন্তু চলিত ভাষা। আবার এটাকে কি বলতে পারি? প্রমিত রীতিও বলতে পারি, পাশাপাশি মান রীতিও বলতে পারি। চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য কি? প্রমিত উচ্চারণ।
বাংলা বানানের প্রমিত উচ্চারণ, যেটা আমরা পড়েছিলাম যে বাংলা বানানের প্রমিত নিয়ম, এটা কিন্তু এই ক্ষেত্রে যুক্ত, যে চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য কি? প্রমিত উচ্চারণ। মনে রাখবা যে চলিত ভাষারীতির কোনো একটা বললে সেটা কি হবে? প্রমোদ চৌধুরী। যেটা শুরুতেই তোমাদেরকে বললাম যে চলিত ভাষারীতি সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে তোমরা নিঃসন্দেহে সেটা কি লিখবা? প্রমোদ চৌধুরী। এরপরে আসো, এই যে প্রমোদ চৌধুরী নিয়ে যে জিনিসটা বললাম যে চলিত ভাষা সম্পর্কিত কোনো কিছু আসলে আমরা কি লিখবো? প্রমোদ চৌধুরী। এই ক্ষেত্রে এই নোটগুলো দেখে নাও যে চলিত ভাষারীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী, চলিত ভাষারীতির রূপকার বা চলিত ভাষারীতির স্রষ্টা, এটা কিন্তু প্রমোদ চৌধুরী। একইভাবে প্রথম ব্যবহারকারী, চলিত ভাষারীতি জনপ্রিয় করে তোলেন প্রমোদ চৌধুরী। মানে চলিত ভাষারীতি সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে তোমরা নিঃসন্দেহে সেটা কি দেখাবা? প্রমোদ চৌধুরী। এরপরে আসো, আমরা তো বললাম এতক্ষণ ধরে যে সাধু ভাষারীতি আর চলিত ভাষারীতি, এই দুইটা ভাষারীতিকে যখন আমরা একসাথে মিক্স করে ফেলি সেটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কি বলা হয়? গুরুচণ্ডালী দোষ। তোমাদের একাডেমিক বা পাঠ্য বইয়ে তাহারি পড়ে মনে নামে একটা কবিতা আছে। এই কবিতার ক্ষেত্রে তোমরা দেখবা যে ওখানে চলিত এবং সাধু দুই ধরনের ভাষারীতির মিশ্রণ আছে, ওটা কিন্তু গুরুচণ্ডালীর দোষ। এই যে এখানে বলা হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণকে কি বলা হয়? গুরুচণ্ডালী দোষ। ক্লিয়ার? ক্লিয়ার? বলো সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো। বিশেষ করে মনে রাখবে চলিত ভাষার অপর নাম কি? প্রমিত ভাষা বা তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা। এই যে এখানে যে টার্মগুলো ইউজ করেছে বাংলা ভাষার ক্ষেত্রে, এইগুলো একটু দেখে নাও। দেখো, আমরা যখনই চলিত ভাষারীতি বলি তখনই আমরা বুঝতে পারি যে আমরা সচরাচর যে ভাষাটা ব্যবহার করি সেটাকে বলা হয় চলিত ভাষা। কিন্তু যখন কেউ বলে তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা, তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় যে এটা দ্বারা আসলে কোন ভাষাকে বোঝাচ্ছে, বা বাংলা ভাষার অন্য কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ কিনা। বিষয় আসলে তেমন না। বিষয়টা হচ্ছে তুমি যেই ভাষাটাকে চলিত ভাষা বলতেছো ওই ভাষাকেই আবার অনেকে কি বলে? প্রমিত ভাষা বলে, আবার তদ্ভব ভাষাও বলে, আবার খাঁটি বাংলা ভাষাও বলা হয়, একইভাবে আধুনিক ভাষাও বলা হয়। বুঝেছো কিনা একটু বলো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এরপরে আসো, আঞ্চলিক কথ্যরীতি বা উপভাষা। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের ক্লাসিফিকেশনটা দেওয়া নেই। আচ্ছা, ওটা তুলতে ভুলে গেছে। তো আমরা ভাষারীতিকে মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। ভাষা রীতি। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ আমি দেখে নিই, যদি ওটা থাকে তাহলে হচ্ছে ওইখান থেকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা দিয়েছিলাম, তুলেনি কেন? ওকে, ও এইখানে ছিল, কোথায় গেল? এখনই বের হয়েছিল। এখানে স্কিপ করে গিয়েছিলাম এটা, তাই না? এই যে বাংলা ভাষাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লেখ্য ভাষারীতি আর একটা কথ্য ভাষারীতি। লেখ্য ভাষারীতির ক্ষেত্রে প্রথমটা হচ্ছে প্রমিত রীতি বা চলিত রীতি। এটাকে আমরা হচ্ছে তিনটা নামে বলতে পারি, যেটা একটু আগেও তোমাদেরকে বললাম যে প্রমিত রীতি, চলিত রীতি, মান রীতি। তারপরে আসে সাধু ভাষারীতি, এরপর আসে কাব্যরীতি। এই কাব্যরীতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গদ্য আর একটা হচ্ছে পদ্য রীতি। হচ্ছে পদ্য রীতি। বুঝেছো? প্রথমে কি কি বললাম যে আমরা বাংলা ভাষারীতিটাকে দুই ভাগে ভাগ করতে পারি। শুধু বাংলা ভাষারীতি না, অন্যান্য আধুনিক যত ভাষা আছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কথ্যরীতি, এই যে কথ্য ভাষারীতি, আরেকটা হচ্ছে লেখ্য ভাষারীতি। তো বাংলা ভাষার ক্ষেত্রে এই লেখ্য ভাষারীতিটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা কি প্রমিত ভাষারীতি, একটা সাধু ভাষারীতি আর একটা কাব্যরীতি। এই কাব্যরীতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা গদ্য কাব্যরীতি আর একটা পদ্য কাব্যরীতি। এরপর আসো, এই যে কথ্য ভাষারীতি এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আদর্শ কথ্যরীতি আর একটা আঞ্চলিক কথ্যরীতি। এখন আসুন যে এই যে আমরা প্রমিত ভাষারীতি বললাম, তো এটাকে
এটা হচ্ছে আমাদেরকে চলিত যে ভাষাটা, এটাকেই বলা হচ্ছে। অধিকাংশ ভাষা অত্যন্ত দুটি রীতি থাকে, একটু আগে তোমাদেরকে বললাম, লেখ্য ভাষা রীতি ও কথ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন আছে। এখানে দেখো একাধিক বিভাজন ছিল, যেমন লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। আবার কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে কি আদর্শ কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। এখন আমি তোমাদের সাথে যেই ভাষায় কথা বলতেছি বা যেই ভাষায় তোমাদেরকে পড়াচ্ছি, এটা কি আদর্শ কথ্য রীতি। আবার তুমি যখন তোমার মায়ের সাথে তোমার আঞ্চলিক যে ভাষাটায় কথা বলতেছো, সেটা হবে কি আঞ্চলিক কথ্য রীতি। ক্লিয়ার? এই স্লাইডটা ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার? এখন দেখো, এই যে সাধু ভাষা রীতি এবং চলিত ভাষা রীতি, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। এই সাধু ভাষা রীতি ব্যাকরণের সকল নিয়ম মেনে চলে, কিন্তু এই চলিত রীতি ব্যাকরণের সকল নিয়ম মানে না। আবার এই সাধু ভাষা রীতি প্রথম একদম যখন আমরা শুরুর দিকে বা হচ্ছে আদিমকালে, যখন আদিমকাল বললে ভুল হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে ধরে নাও, তো ওই সময়টাতে যখন আমরা হচ্ছে দাপ্তরিক কাজ করতাম বা প্রশাসনিক কোনো কাজ করতাম, তখন আমাদের এই সাধু ভাষার উদ্ভব হয়েছিল। আর প্রমিত রীতিটা এটা হচ্ছে আমাদের ভাষাটাকে আরও উন্নত করে তুলেছে, বা আমাদের ভাষার ক্ষেত্রে আরও উন্নততর যে স্তরটা, সেটা হচ্ছে প্রমিত রীতি। এবং এই ভাষাগুলোর ক্ষেত্রে এই যে প্রমিত রীতি, এটা কিন্তু সচরাচর আমাদের সবার গ্রহণযোগ্য, বা এই ভাষায় আমরা কথা বলতে পারি, মানে কথ্য রীতি একটা। কিন্তু সাধু ভাষায় আমরা সচরাচর কথা বলতে পারবো না। সাধু ভাষায় কি করতে পারবো না? কথা বলতে পারবো না। ক্লিয়ার? এরপরে দেখো, আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা, এটার কিছু জিনিস আছে এখানে, যে আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা যেটা আমরা পড়তেছি, এই ভাষার আবার অনেকগুলো বিভাগ আছে। যেমন ধরো হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষাটা ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে ওইটার একটা বিভাগ হবে। দেন হচ্ছে ত্রিপুরায় আবার যে ভাষাটা ব্যবহার করা হয়, সেটার আর একটা আলাদা বিভাগ হবে। একটু দেখাই দিই। হ্যাঁ, আমরা তো জানলাম যে উপভাষা আসলে কোনটা। আমরা আঞ্চলিক যে ভাষাটা ইউজ করতেছি সেটাই আসলে উপভাষা। তো এই উপভাষার ক্ষেত্রে এগুলো নিজেরা পড়ে নিও। হ্যাঁ, শ্রেণী বিভাগটা দেখে নাও। উপভাষার ক্ষেত্রে শ্রেণী বিভাগটা দেখে নাও। বাংলা উপভাষার বিভিন্ন শ্রেণীবিন্যাস। একটা কি রাঢ়ী উপভাষা, পূর্ণী উপভাষা, ঝাড়খণ্ডী, বাঙালি আর বরেন্দ্র। আবার কি কামরূপী বা রাজবংশী উপভাষা। এই যে 6টা ভাগ ছিল, এগুলো বাদেও কিন্তু আরও অনেকগুলো আছে, বাট এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো আমি তোমাদের জন্য এখানে তুলে এনেছি। এগুলো তোমাদের এক্সামে আসার মতো। যেমন রাঢ়ী উপভাষা বা কেন্দ্রীয় প্রমিত বাংলা, এটা কি বাংলা ভাষার একটি উপভাষা। পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব অংশের বাংলাভাষী মানুষদের কথা বলার মধ্যে এই উপভাষার প্রভাব লক্ষ্য করা যায়। তার মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব এলাকায় যে মানুষগুলো বসবাস করে, তারা মূলত কোন ভাষায় কথা বলে? রাঢ়ী উপভাষা বা কেন্দ্রীয় প্রমিত বাংলা। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করবা, এই যে উপভাষার পরিমার্জিত বাংলা রূপকে বাংলা ভাষার শুদ্ধ লিখন রূপ হিসেবে গণ্য করা হয়। এই যে এই উপভাষা, রাঢ়ী উপভাষা বা কেন্দ্রীয় প্রমিত বাংলা উপভাষার শুদ্ধ লিখন রূপকে গণ্য করা হয়। কিভাবে? বাংলা রূপকে। অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ। কোন অঞ্চলে ব্যবহার করা হয়? পশ্চিমবঙ্গে। একইভাবে অন্যান্য উপভাষাগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, যে পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া জেলার পূর্বাংশ, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় এই উপভাষার প্রচলন লক্ষ্য করা যায়। তার মানে যেই অংশগুলোর কথা এখানে বলা হয়েছে, এই অংশগুলোতে এই উপভাষাটা রুড়ি বা রাঢ়ী এবং কেন্দ্রীয় বাংলা উপভাষাটা ব্যবহার করা হয়। এরপরে দেখো বাঙালি উপভাষা। এটা মূলত বাঙালি উপভাষা হলো ভাষাভাষীর সংখ্যা বিবেচনায় বাংলার সবচেয়ে বড় উপভাষা। মানে আমরা যেই ভাষাটায় কথা বলি, এটাও কিন্তু তোমাদের বাঙালি উপভাষার মধ্যেও পড়ে। দেখো, বাংলাদেশের অধিকাংশ মানুষই এই উপভাষায় কথা বলে। বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল সহ আরও অনেক জায়গা আছে, যেই জায়গাগুলোতে বাঙালি উপভাষাটা ব্যবহার করা হয়। আচ্ছা, যেই টপিকগুলো স্লাইডে নেই আমি তারপরে মুখে বলে দিচ্ছি, সেগুলো তোমরা নোট করো। আর আদার্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের নোট করা লাগবে না, কারণ তোমাদেরকে এটার পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আর যারা হচ্ছে বইয়ের কথা জিজ্ঞেস করতেছো, তোমাদের কারো কোনো বই নেওয়ার দরকার নেই। তোমরা জাস্ট হচ্ছে আমাদের ক্লাসের যে পিডিএফটা থাকবে সেটা
ক্লাসের যে পিডিএফটা থাকবে সেটা পড়লেই হয়ে যাবে। আমি পিডিএফে যে জিনিসগুলো দিয়েছি এগুলোর বাইরে এই টপিক থেকে আর কিছু পড়তে হবে না। একইভাবে অন্যান্য যে উপভাষাগুলো আছে এগুলো এখান থেকে পড়ে নিবা। এখানে শুধু তোমাদের অঞ্চলের নামটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অঞ্চলের নামটা গুরুত্বপূর্ণ। এরপর আসো বাংলা ভাষার উৎপত্তি ও ক্রম বিকাশ। আমরা সবাই জানি যে আমাদের এই আজকের বাংলা ভাষা এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, বা এটা একদিনে আমরা পাইনি। আজকে যে শুদ্ধ বা চলিত বাংলা ভাষা আমরা কথা বলতেছি এটা কিন্তু অনেক বিবর্তনের মাধ্যমে এখন আমরা এই রূপটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে তাহলে তো এর মাঝখানে নিশ্চয়ই এই ভাষার অন্যান্য আরও অনেক রূপ ছিল। তো আমরা যখন ভাষার উৎপত্তি ও ক্রম বিকাশ পড়ব তখন এই রূপগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো পৃথিবীর ভাষাগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে কি কি পাই? ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে, বা এই ভাষা পরিবারগুলো আমরা পাই যদি হচ্ছে আমরা পৃথিবীর সকল ভাষাকে ভাগ করি। তারপরে দেখো বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয় শতম থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি, এবং এটিকে পৃথিবীর সবচেয়ে আদি ভাষা বলা হয়। কি বলা হয়? পৃথিবীর সব ভাষার আদি ভাষা বলা হয়। বাংলা ভাষার বিবর্তন ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইউরোনীয়, দেন হচ্ছে ভারতীয় আর্য প্রাকৃত, তারপরে বাংলা। ইন্দো ইউরোপীয়, তারপরে ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, তারপরে প্রাকৃত, এবং শেষের দিকে কি আসছে? বাংলা ভাষা। এরপরে দেখো তো আনুমানিক 1000 বছর আগে বা পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা তোমাদের আসবে না, এগুলো হচ্ছে এক্সট্রা তথ্য দিয়ে দিছি, বাট এটা তোমাদের আসবে না। তোমাদের শুধু জানার লাগবে এই যে এই অংশটুকু, তোমাদের শুধু জানার লাগবে এই অংশটুকু, যে বাংলা ভাষার উৎপত্তিটাকে যদি আমি একদম শর্টলি বা হচ্ছে একদম শর্টকাট ওয়েতে বলতে যাই তাহলে কিভাবে বলতে পারবো? প্রথমে আসবে কি? ইন্দো ইউরোপীয়, তারপরে ইন্দো ইরানীয়, তারপরে হচ্ছে কি ভারতীয় আর্য, তারপরে প্রাকৃত, তারপরে বাংলা। আচ্ছা ক্লাসে মনোযোগ দাও তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও। দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন যেটা পড়াবো এটা আজকের ক্লাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এটা, বা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আমরা প্রথমে দেখি কি আমাদের বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইউরোপীয় থেকে। যেই জায়গাগুলোতে বানান ভুল আছে তোমরা ওই জায়গাগুলো একটু ঠিক করে নিবা নিজ দায়িত্বে। ইন্দো ইউরোপীয় থেকে কি আসছে? শতম। ইন্দো ইউরোপীয় আরেকটা হচ্ছে কেন্তম। কিন্তু আমাদের যে ভাষাটা নিয়ে আলোচনা করতেছি সেটা বাংলা, আর বাংলা ভাষা এসেছে কি থেকে? শতম থেকে। শতমকে আবার ভাগ করলে আমরা কি পেয়েছি? আর্য। আর্য থেকে ভারতীয়, ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, তারপরে সংস্কৃত, তারপরে এটাকে যদি ভাগ করে তাহলে প্রাচীন ভারতীয় আর্য কথ্য। দেখো প্রাচীন ভারতীয় কথ্য আর্য মানে প্রাচীন ভারতে তারা যেই কথ্যরীতিটা ব্যবহার করতো ওই কথ্যরীতি থেকে আমাদের প্রাচীন প্রাচ্য আসছে। তারপরে এই প্রাচীন প্রাচ্য থেকে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ। গৌড়ীয় কি? অপভ্রংশ। আর এই অপভ্রংশ শব্দটির অর্থ কি? বিকৃতি। এই বিকৃতি দ্বারা কিন্তু কোনো কিছুর বিকৃতি ঘটানো না, এখানে বোঝানো হচ্ছে যে বাংলা ভাষাটা বিভিন্ন ধরনের বিকৃতি বা হচ্ছে তোমার পরিবর্তনের মাধ্যমে এই রূপটাতে আসছে। এই অপভ্রংশ মানে যেহেতু বিকৃতি, এটা প্রথম ব্যবহার করেছিল পতঞ্জলি, একজন ভাষাবিদ। তো ওনার ক্ষেত্রে এটা বলেছিল যে গৌড়ীয় অপভ্রংশ শব্দের মানে অপভ্রংশের অর্থ হচ্ছে বিকৃতি, আর অনেক ধরনের পরিবর্তন হয়ে তারপরে যেহেতু বাংলা ভাষাটা এসেছে এই জন্য এটাকে বলা হচ্ছে অপভ্রংশ। এরপরে এখান থেকে আসছে বঙ্গ কামরূপীকে যদি আমরা বিভাজন করি তাহলে পাই অসমিয়া এবং বাংলা। কি পাই? অসমিয়া এবং বাংলা। তার মানে আমাদের এই বাংলা ভাষাটা প্রথমে কি ছিল? ইন্দো ইউরোপীয়, তারপরে শতম, তারপরে আর্য, তারপরে কি ভারতীয়। আমার সাথে একটু বলো তো। আচ্ছা তোমরা এইখানে হচ্ছে একটু মনোযোগ দাও। হ্যাঁ দেখো আমরা একটু সবাই এইখানে একটু মনোযোগ দেই।
দেখো তোমাদের আজকে বোঝানোর মতো ক্লাস না, আজকে যে টপিকগুলো আমি তোমাদের রেখেছি এগুলো হচ্ছে সব বাংলার একদম বেসিক, যেগুলো যে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, বাংলা ভাষার ক্রম বিকাশ এবং বাংলা ভাষা সম্পর্কিত কিছু তথ্য যেগুলো তোমাদের লাগবে। কিন্তু এখানে তোমার সমাসের ক্ষেত্রে বা তোমার হচ্ছে কারকের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমার যতটা হ্যাসেল করতে হবে এখানে হচ্ছে না। এখানে জিনিসগুলো আমি জাস্ট তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি একবার করে, এরপরে তোমরা নিজেরা পড়বা। এগুলো যদিও মুখস্থের বিষয় কিন্তু তারপরেও তোমাদেরকে পড়তে হবে, কারণ এই জায়গাগুলো থেকে তোমাদের বরাবরই প্রশ্ন আসে, তাই আমি নিজ দায়িত্বে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। তো তোমরা যারা ক্লাসে মনোযোগ না দিয়ে কমেন্টে হচ্ছে আজেবাজে কথা বলতেছো তারা সবাই ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, স্লাইডটা কি করব দেখতে তো পাচ্ছি না এখানে কমেন্টটা একটা লেখার মধ্যে। আচ্ছা আমি দাঁড়াও দেখতেছি কি বলতেছো। কান্ট প্লে ভিডিও, ক্লাস করো। শোনো আবারও তোমাদেরকে বলি, আজকের আমাদের ক্লাসটায় যত না বোঝার বিষয় আছে তার থেকে বেশি আছে মুখস্থ করার বিষয়। তো তোমরা যারা ক্লাসে মনোযোগ না দিয়ে হচ্ছে গল্প করতেছো, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমাদের এই আজকের যে ক্লাসটা এটা জাস্ট তোমার শোনার দক্ষতার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করতেছে। এখানে মুখস্থ করার মতো তেমন, মুখস্থ করার মতো না, মানে বোঝার মতো তেমন কিছু নেই, কিন্তু মুখস্থ করার মতো অনেক কিছু আছে এই জিনিসগুলোতে। মানে আজকের যে স্লাইডটা ছিল তার মধ্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং বোঝার মধ্যে শুধু এটাই ছিল। হ্যাঁ, আজকের বোঝানোর মধ্যে এটাই আছে, আর বাকি যে টপিকগুলো আছে এগুলো সব তোমাদের মুখস্থ করার বিষয়। তো মনোযোগ দাও, আবারও বলতেছি ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ দিয়েছি, যারা এখন পড়তেছো আজকে যে টপিকগুলো বা আজকে যে জিনিসগুলো আমি তুলেছি এগুলো সব হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে ওইটা জিনিস মাথায় রেখে আমি হচ্ছে ক্লাসে আজকে স্লাইডগুলো রেডি করেছি। নিচের দিকে তোমাদের ওই জিনিসগুলো দেখাচ্ছি। হ্যাঁ এই জন্যই বলতেছি, শুনলে তোমরা পরে মুখস্থ করার ক্ষেত্রে একটু রিমাইন্ড করলে হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো, আমরা এই বিভাজনটা তো বুঝেছি তাই না। এখানে দেখো যে জিনিসটা বলেছি, আবার গৌড়ীয় অপভ্রংশ থেকে জন্ম হয়েছে বঙ্গ কামরূপী, আবার বঙ্গ কামরূপী থেকে জন্ম হয়েছে দুইটি ভাষা, একটা বাংলা আর একটা অসমিয়া। তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ যদি আসে তাহলে এই যে এই অংশটুকু থেকে আসবে যে গৌড়ীয় অপভ্রংশ থেকে কার সৃষ্টি হয়েছে, বঙ্গ কামরূপী, এবং বঙ্গ কামরূপী থেকে যে দুইটি ভাষা সৃষ্টি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বাংলা আর অন্যটি হচ্ছে অসমিয়া। ক্লিয়ার? আবার বলবো পুরোটাই। দেখো প্রথমেই আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় এই ভাষাগোষ্ঠী থেকে। এই ভাষার পরে আমাদের এটা বিভাজন করলে একটা পাই কেন্তম আর একটা শতম। এই শতম থেকে আমাদের আর্য ভাষার সৃষ্টি, আর্য থেকে ভারতীয়, ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, এবং এই প্রাচীন ভারতীয় আর্যটাকে যখন আমরা বিভক্ত করব তখন একটা ভাষা পাই সংস্কৃত আর অন্যটা পাই প্রাচীন ভারতীয় কথ্য আর্য। মানে আর্যরা, প্রাচীন আর্যরা যেই ভাষাতে কথা বলতো ওই ওই কথাটাই হচ্ছে আমাদের এখানে বিভাজন হয়েছে যে প্রাচীন ভারতীয় কথ্য আর্য। এটা থেকে আবার আমরা কি পাই, প্রাচীন প্রাচ্য। আবার এইটাকে বিভাজন করলে পাই গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ, এবং গৌড়ীয় অপভ্রংশ থেকে আমরা পাই বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপীকে বিভাজন করলে আমরা পাই অসমিয়া ও বাংলা ভাষা। ক্লিয়ার? এরপরে আসুন, আচ্ছা একটু আগে আমরা যেটা পড়লাম যে ইন্দো ইউরোপীয় অপভ্রংশ প্রাকৃত, এইগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেই হচ্ছে তোমার ভাষাগুলো ছিল বা ভাষাগোষ্ঠী ছিল সেই ভাষাগোষ্ঠীগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কি আসে, ইন্দো ইউরোপীয় ভাষা। পৃথিবীর সকল ভাষাকে কয়েকটি মূল ভাগে বিভক্ত করা যায়, যার একটি মূল ভাগের নাম কি, ইন্দো ইউরোপীয়। আমি আবারও বলছি যে জায়গায় বানানগুলো একটু ভুল আছে তোমরা নিজ দায়িত্বে একটু ঠিক করে নিও। হ্যাঁ, ইন্দো ইউরোপীয় ভাষা ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সকল ভাষাই, মানে শুধু যে আমাদের ভারতে এটা ব্যবহৃত হতো তা না, ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে একদম ইউরোপ পর্যন্ত সকল ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইন্দো ইউরোপীয় মূল ভাষার কোনো নিদর্শন পাওয়া যায়নি, এটার যে মূল ভাষাগোষ্ঠী আছে এটার কোনো নিদর্শন পাওয়া যায়নি। তবে সংস্কৃত, গ্রিক ও লাতিনের তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে মূল ইন্দো ইউরোপীয় ভাষার আনুমানিক রূপ পুনর্গঠন করা হয়েছে। উইলিয়াম জোন্স, নামটা মাথায় রাখবা, উইলিয়াম জোন্স কত সালে, 1786 সালে সংস্কৃত, গ্রিক, এখানে লাতিন হবে,
লাতিন, জার্মানিক ও কেল্টিক ভাষাসমূহের মধ্যে সম্পর্কের কথা প্রথম উল্লেখ করে ওই ভাষাগুলোকে সাধারণ উৎসের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এই যে বললো না যে সাধারণ উৎস, এই সাধারণ উৎসটাকে তোমার ধরা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ফলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অস্তিত্ব অনুমিত হয়। এই যে দেখো একটু আগে বললাম না যে সাধারণ উৎস, এই সাধারণ উৎসটা কি ইন্দো ইউরোপীয় ভাষা। এরপরে দেখো খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে ইউরোপ ও মধ্য এশিয়ায় ইন্দো ইউরোপীয় মূল ভাষার উদ্ভব বলে ধারণা করা হয়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রধান শাখা কয়টি? দুইটি। বারবার যেটা বললাম, একটা কেন্তম আর একটা শতম। এই দুইটি শাখার আবার 8টি উপশাখা রয়েছে। এই কেন্তম ও শতমের আবার কয়টা উপশাখা রয়েছে? 8টা উপশাখা রয়েছে বলে ধারণা করা হয়। নানা বিবর্তনের মাধ্যমে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম থেকে উৎপত্তি হয়েছে বাংলার, যেটা একটু আগে আমরা দেখলাম। আমরা কিন্তু যখন ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার বিভাজনটা দেখলাম বা বিবর্তনটা দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইন্দো ইউরোপীয় থেকে প্রথমে কি এসেছিল? শতম এসেছিল, তারপরে অন্যান্য ভাষাগোষ্ঠীগুলো এসেছিল, তাই না? এরপরে দেখো প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশের লোকমুখে, মানে প্রাচীন ভারতীয় উপমহাদেশে মানুষরা যেই ভাষায় কথা বলতো ওই ভাষাটাই হচ্ছে তোমার প্রাকৃত ভাষা। প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে কি বোঝায়? এই যে প্রাকৃত ভাষা বোঝায়। এরপরে দেখো প্রাকৃত ভাষাগুলি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন। কোন শাখার? ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন। এগুলি সংস্কৃতের মতো মার্জিত সাহিত্যিক ভাষা ছিল না। প্রাকৃত ভাষাগুলি থেকে নানা বিবর্তনের মাধ্যমে আধুনিক ইন্দো আর্য ভাষাগুলির উদ্ভব হয়েছে। মাগধী প্রাকৃত, এইখানে দেখো মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা, অসমিয়া, বিহারি ও উড়িয়া ভাষা সৃষ্টি। সৌরসেনী প্রাকৃত ভাষা থেকে পশ্চিম হিন্দি ও পাঞ্জাবি ভাষা। অর্ধমাগধী প্রাকৃত ভাষা থেকে পূর্বী হিন্দি এবং মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মারাঠি ভাষার উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয় বা মনে করা হয়। এইখান থেকে শুরু করে এই অবধি, মানে এইখান থেকে শুরু করে এই অবধি এই অংশটা পুরোটাই মুখস্থ করবা। কি করবা? পুরোটাই মুখস্থ করবা। দেখো এইখান থেকে শুরু করে এই অবধি পুরোটাই তোমাদের মুখস্থ করতে হবে। একে বলা হয় অপভ্রংশ। এই যে এই প্রাকৃত ভাষাটা বললাম না, এটাকে আবার কি বলা হয়? অপভ্রংশ। আরও পরে এই সকল অপভ্রংশ থেকে তৈরি হয়েছিল, কি ভাষা লিখছে? অহমিয়া ভাষার। এরপর 900 খ্রিস্টাব্দের ভেতরে এই ভাষাগুলো থেকে ভারতের বিভিন্ন প্রান্তে নব্য ভারতীয় ভাষাগুলো সৃষ্টি হয়েছে। তবে পরবর্তীকালে সংস্কৃতের মতো এগুলিও মৃত ভাষায় পরিণত হয়। শুধুমাত্র বেঁচে ছিল কোন ভাষাটা? আমরা বর্তমানে যে বাংলা ভাষা ব্যবহার করি সেই বাংলা ভাষা এবং অসমিয়া ভাষা। এরপরে দেখো অপভ্রংশ এবং বজ্রবুলি, এই দুইটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের একটু দাগাই দেই। অপভ্রংশ শব্দের অর্থ বিকৃত, যেটা আগে আমরা পড়লাম, এবং কি বললাম যে মৌলিক বিষয় ক্রমে ভেঙে বা পরিবর্তিত হয়ে, তখনও বলেছি ক্রমে ভেঙে এবং পরিবর্তিত হয়ে বর্তমান যা লাভ করেছে তাই কি অপভ্রংশ। সংস্কৃত ব্যাকরণবিদ, এই যে ব্যাকরণবিদ বা ভাষাবিজ্ঞানী বলেছিলাম না পতঞ্জলি, যেহেতু আগের ছিল, প্রাচীন ছিল, এই জন্য তাকে কি বলা হয়? ব্যাকরণবিদ পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে সর্বপ্রথম অপভ্রংশ শব্দটির উল্লেখ পাওয়া যায়। যে জিনিসগুলো মার্ক করা আছে ওগুলো দেখো, যে অপভ্রংশের প্রাকৃতের শেষ স্তর হিসেবে গণ্য করা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে? অপভ্রংশের কাছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে কার কাছে ঋণী? অপভ্রংশের কাছে। প্রত্যক্ষভাবে কার কাছে ঋণী? অপভ্রংশের কাছে। ইম্পর্টেন্টগুলো সবগুলো দাগিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট যে টপিকগুলো এখানে আছে সবগুলো দাগিয়ে দিয়েছি। দেখো বজ্রবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা। এই যে এইখানকার বজ্রবলির ক্ষেত্রে তোমাদের লাগবে শুধু এইটুকুই, হ্যাঁ, আর বাকি যেটুকু আছে এগুলো তোমাদের জানার জন্য আমি দিয়েছি। বজ্রবলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা। কোন ভাষা? কাব্য ভাষা। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা মাথায় রাখবা তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নই বাংলা সাবজেক্টে, হ্যাঁ, বেশিরভাগ প্রশ্নই সাহিত্য থেকে বা হচ্ছে একদম প্রাচীন চর্যাপদ বা আদার্স যে জিনিসগুলো আছে ওগুলো থেকে আসবে। তো তোমরা এই যে জায়গাগুলো যেগুলো দাগাই দিচ্ছি বা মার্ক করে দিচ্ছি এগুলো খুব ভালো করে পড়বা। আবারও বলতেছি, আজকের বাংলা ক্লাসটা শুধু এবং শুধুমাত্র তোমাদেরকে কিছু জিনিস বোঝানোর জন্য, মানে একদম বেসিক যে কনসেপ্টগুলো যেগুলোতে আমরা বারবার ভুল করি এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে মার্ক করে দেওয়ার জন্য, হ্যাঁ।
এরপরে দেখো বাংলা সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠান, ও এই অবধি ছিল আমাদের ভাষা সম্পর্কিত যা তথ্য সব কিছু। এখন আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান। এই যে আজকে আমরা যে বাংলা সাহিত্যটা পেয়েছি বা আজকের এই যে সমৃদ্ধ বাংলা ভাষা বা সাহিত্য যেটাই বলো না কেন, এটার পিছনে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মানুষের অসম্ভব রকমের ভূমিকা ছিল, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো প্রথমেই আমরা যেটা দেখতে পাই যে বাংলা সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে, সেটা কি হবে? বাংলা একাডেমি। কি হবে? বাংলা একাডেমি। যারা যারা একটু আগে আমাকে বলতেছিল যে আপু গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে তুমি স্লাইডের মধ্যে আলাদা করে দিও, এটা তাদের জন্য। আমরা একটু আগে ভাষার বিস্তারিত জেনেছি শুধু এবং শুধুমাত্র ভাষার উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য। এখন যেগুলো পড়বো এগুলো হচ্ছে তোমাদের মূল পড়া, যেগুলো আমি শুধু ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিয়েছি। এখানে সব ইম্পর্টেন্ট টপিকগুলো আছে। এখন দেখো বজ্রবুলি ভাষা এমসিকিউ এ আসে। হ্যাঁ, নূরজাহান অনেক সুন্দর বলেছো যে বারবার পড়ে ইম্পর্টেন্টগুলো মাথায় রাখবো। ঠিকই বলেছো, এখানে তোমাদের নোট করার থেকে বেশি কাজে দেবে তোমরা যদি হচ্ছে এই স্লাইডটা বারবার পড়ো। বারবার বলতেছি যে এই স্লাইডটা, আজকের স্লাইডে তোমাদের আমার বোঝানোর থেকে তোমাদের মুখস্থ করার জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। তো যখন তুমি 2-3 বার পড়ে নিবা তখন দেখবা যে অটোমেটিক তোমার মাথায় কিছু জিনিস সেভ হয়ে যাচ্ছে, তখন তোমাকে কিন্তু বাড়তি করে একটা মুখস্থ করার লাগতেছে না। এরপরে আসো সাহিত্য অংশ থেকে প্রশ্ন হবে তোমাদের নার্সিং এর ক্ষেত্রে। আচ্ছা, আয়না শিকদার, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে 1955 সালে। এটা হচ্ছে তোমাদের ইয়েতে আসবে, জিকেতে আসবে। এখন আমরা এখানে দেখি দেখি যে বাংলা সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি অবদান রেখেছিল? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1955 সালে। যেহেতু আমরা হচ্ছে উন্নয়ন সম্পর্কিত আলোচনা করতেছি তাই হচ্ছে এটা এক্সট্রা একটা তথ্য দিয়ে দিছি, বাট এটা তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ভাষার ইতিবৃত্ত বইটি কে লিখেছেন? সুকুমার সেন। কে লিখেছে? সুকুমার সেন। বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশে কোন প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশে আমরা যে সাহিত্যগুলো মোটামুটি পড়ি, গদ্য এবং পদ্য, তার মধ্যে এই যে বাংলা গদ্য সাহিত্য, এটার উদ্ভব ও বিকাশের পিছনে সব থেকে বেশি অবদান ছিল এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, এই প্রতিষ্ঠানটির। বুঝেছ? এরপরে রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ। এটা তোমরা যারা জিকে অলরেডি 2-1টা ক্লাস করেছো তাদের এটা জানার কথা যে রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ। মেঘনাদ বধ, এটা তোমরা সবাই জানো। মেঘনাদ বধ বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য। এর রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। পাশাপাশি এটাও মাথায় রাখবা যেটা কি ধরনের কাব্য? জীবনী কাব্য। কোন ধরনের কাব্য? জীবনী কাব্য। এরপর আসো আজীবন পুঁথি সংগ্রহে নিজেকে উৎসর্গ করেছিলেন যে মুসলমান সাহিত্যিক, এটাও ইম্পর্টেন্ট। আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ। এরপরে দেখো রাজা রামমোহন রায়ের রচিত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। আমরা জানি যে বাংলা ব্যাকরণ সম্পর্কিত অনেকগুলো বই আছে এবং এই বইগুলো বেশিরভাগই ব্যাকরণবিদ বা ভাষা বিজ্ঞানীরা লিখেছিল। তো আমরা একটু পরে সেটাও দেখব, কিন্তু এখানে মাথা রাখবা যে রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। বীরঙ্গনা মধুসূদন দত্ত রচিত মূলত একটি পত্রকাব্য। বীরঙ্গনা কি? এক ধরনের পত্রকাব্য। উপমহাদেশে প্রথম ছাপখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1498 সালে গোয়ায়। কোথায়? গোয়ায়। দেন হচ্ছে কোন বাঙালি বাংলা অক্ষর প্রথম খোদাই করেন? এটা তোমরা সবাই জানতে, তাই না? যারা বাংলা ব্যাকরণ অংশটা অলরেডি পড়ে ফেলেছো তারা সবাই জানো যে বাংলা কোন বাঙালি প্রথম বাংলা অক্ষর খোদাই করে, সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার। কে? পঞ্চানন কর্মকার। বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম কি এবং এই রচয়িতাকে? এইটা দেখো, প্রথম মুদ্রিত বই কি ছিল? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বই, মানে বাংলা অক্ষরে, আবারও বলতেছি বাংলা অক্ষরে। আমাদের যে বাংলা ব্যাকরণগুলো প্রথম লেখা হয়েছিল এগুলো কিন্তু প্রথম বাংলা অক্ষরে লেখা হয়নি, এগুলা অন্যান্য ভাষায় ছিল। তো বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম কি ছিল? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কে লিখেছিল বা রচয়িতাকে? ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। এগুলো জিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপরে আসো রোমান্টিক প্রণয়োপাখ্যান।
এর মধ্যে দেখো তো প্রথমে আছে মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। এরপর আসো, মধ্যযুগে কোন অনুবাদ সাহিত্যগুলো স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছিল? আবারও কি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। এরপরে দৌলত উজির কার উপাধি? কে তার এই উপাধি দেন? বাহারাম খানের, এবং 1560 সালে নিজাম শাহ সুর তাকে এই উপাধি দেন। দেখো, এখনকার যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো সব ইম্পর্টেন্ট টপিক, যেগুলো তোমাদের এক্সামে আসবে বলে আমার মনে হয়েছে, শুধু সেগুলোই তুলেছি। আচ্ছা, আমি কিন্তু শুরুতে যেভাবে স্পিডে পড়াচ্ছিলাম তোমাদের বলাতে আমি কিছুটা স্লো করেছি, তারপরে তোমরা বললা যে আপু আগেরটাই ঠিক ছিল, দেন আমি আবার হচ্ছে মাঝামাঝি পর্যায়ে ট্রাই করলাম। আচ্ছা দেখো, ঠিক আছে, এরপর থেকে দেখো, হ্যাঁ, গুলে বকাওয়ালির রচয়িতাকে, এই যে এটা দেখো, এটা তোমাদের নার্সিংয়ে মেবি এসেছিল একবার, খুব সম্ভবত, আমার মনে পড়ছে না কত সালে, বাট এটা খুব সম্ভবত তোমাদের এসেছিল। গুলে বকাওয়ালির রচয়িতাকে? নওয়াজিশ আলী খান। কে? নওয়াজিশ আলী খান। লাইলি মজনু, এটা তোমরা জানো। প্রণয়োপাখ্যানের রচয়িতাকে? বাহরাম খান। রসুল বিজয়, এটার কে? কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি কোথায় সংগৃহীত আছে? বরেন্দ্র জাদুঘরে। আচ্ছা, আমাকে এখন বলো তো যে বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় এবং বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? দেখো, আমি বলি, আমার হচ্ছে এই যে পড়ানোর ক্যারিয়ারে বা হচ্ছে শিক্ষকতার ক্যারিয়ারে অনেক ধরনের স্টুডেন্টকে আমি পেয়েছি। তো এর মধ্যে আমি কিন্তু শুরুর দিকে প্রচুর স্লো পড়াইতাম, মানে আমি চাইতাম যে হচ্ছে একদম মিডিয়াম থেকে শুরু করে একদম যারা প্রো আছে সবাই যেন সেম ওয়েতে বুঝে। বাট পরে মানে স্টুডেন্টগুলো এমন হয়ে গেছে যে আপু এত স্লো পড়ায় না, আপু একটু ফাস্ট, আপু একটু স্পিড, এই জিনিসটা শুনতে শুনতে পরবর্তীতে যখন হচ্ছে এটা আয়ত্তের মধ্যে চলে আসলো, তারপরে হচ্ছে এখন স্টুডেন্টদের ডিমান্ড হচ্ছে আপু একটু আসতে, আপু একটু আসতে। আচ্ছা, আমি ট্রাই করতেছি, হ্যাঁ। আই হোপ তোমাদের নেক্সট ক্লাস থেকে আর এটা বলার লাগবে না। রাইট অ্যান্সার দিয়েছে তিন্নি, রাজশাহী। অন্তরা, রাজশাহীতে। বলো তো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ফারিয়া আপু তো তোমাদের নিশ্চয়ই এটা পড়িয়েছে। এগুলো হচ্ছে তোমাদের ওই যে 5-6বার করে রিডিং পড়া লাগবে। দেখো, এখনকার যে তথ্যগুলো এগুলো শুধু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, নেক্সট যে টপিকগুলো আমরা পড়বো সবগুলাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি জিনিসটাকে বানিয়েছি। তো এগুলো তোমাদের 5-6বার করে পড়ে তারপরে হচ্ছে মাথার মধ্যে সেভ করার লাগবে। রাইট অ্যান্সার দিয়েছে অনেকে, এক্সেপশনাল শিরিন। আচ্ছা, দেন হচ্ছে আদিল, স্বর্ণালী, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ যে 1910 সালে, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, সরি, এই যে প্রশ্নটা এখনই আমরা দেখলাম যে হচ্ছে বরেন্দ্র জাদুঘর, এইটা নিয়ে বরাবরই হচ্ছে তোমাদের প্রশ্ন আসে। রাজশাহীতে কিন্তু বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আছে, জানো তোমরা? যদিও বা প্রাইভেট, জানার কথা না। এরপরে দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত গ্রন্থ ও গ্রন্থাগার। আচ্ছা, আমরা আজকে যে সমৃদ্ধ বাংলা সাহিত্যটা পেয়েছি এটা কিন্তু একজনের অবদান না, অনেক ধরনের মানুষ এসেছিল এবং অনেক ধরনের কবি সাহিত্যিকদের মানে অবদানের জন্য আজকে আমাদের এই সমৃদ্ধ বাংলা সাহিত্য। তো বিভিন্ন সময়ে বিভিন্ন জনের যে হচ্ছে লেখনী ছিল বা হচ্ছে গ্রন্থ, যেমন উপন্যাস, তারপর হচ্ছে কাব্যগ্রন্থ, মহাকাব্য, এই সব কিছু নিয়ে আমাদের এই স্লাইডটা। প্রথমে দেখো, বাংলা ভাষায় রামায়ণ প্রথম কে রচনা করেন? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা। দেখো, বাংলা ভাষায় রামায়ণ প্রথম কে রচনা করেন? কৃত্তিবাস ওঝা। চলে মুসাফির ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটি কে রচনা করেন? জসিমউদ্দিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে চলে মুসাফির ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটি রচনা কে করেন? জসিমউদ্দিন। সূর্য দিঘল বাড়ি উপন্যাসের রচয়িতাকে? আবু ইসহাক। আবু ইসহাক। এই যে এই স্লাইডটা 7 স্টার ধরে নাও, 7 স্টার ধরে নাও, মাস্ট পড়বা। এই আজকের যে ক্লাসটা ছিল এই ক্লাসের সবগুলো স্লাইডের মধ্যে এই স্লাইডটা মাস্ট মুখস্থ রাখবা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। দেখো, আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে? আবুল মনসুর আহমেদ। কে? আবুল মনসুর আহমেদ। চাচা কাহিনীর লেখককে? এটা আমরা সবাই জানি, সৈয়দ মুস্তফা আলী, আমাদের সবার ফেভারিট, তাই না? আচ্ছা, আমাকে বলো তো চাচা কাহিনী এটা কে কে পড়েছো?
চাচা কাহিনী, এটা কে কে পড়েছো আমাকে একটু জানো। আচ্ছা দেখো, আজকের ক্লাসে তোমাদেরকে বারবার যেটা বললাম যে আজকের ক্লাসে তোমাদেরকে যত না বোঝানোর ব্যাপার ছিল তার থেকে বেশি ছিল তোমাদের মনোযোগ দেওয়ার। কারণ আজকের ক্লাসে তোমরা যে যত বেশি মনোযোগ দিবা জিনিসগুলো তার তত বেশি মাথায় থাকবে। আমাদের এক্সামের ক্ষেত্রে এমন হয় যে কোনো একটা জিনিস মাথায় আসতেছে বাট আসতেছে না, হঠাৎ করে যখন আমাদের ক্লাসের কোনো একটা জিনিসের কথা মনে পড়ে যায়, ওই ক্লাসটা নিয়ে একটু ভাবলে হঠাৎ করে মাথায় হিট করে যে আপু তো বলেছিল এটা এটা হবে, এটা আমার হয়েছিল। আমি কিন্তু ফারিয়াপুর স্টুডেন্ট ছিলাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিটে আমি পরীক্ষা দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আপুর জিকে ক্লাস আমি করেছিলাম। তো আপুর অনেকগুলো কথা, এই যে আজকে তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি আপু কিন্তু ঠিক এভাবে পড়ায়। যারা ফারিয়াপুর ক্লাস অলরেডি করেছো তারা জানো যে ফারিয়াপু ক্লাস এইভাবে করায়। তো ফারিয়াপুর ক্ষেত্রে হয়তো কি যে উনি সব কিছু এত সুন্দর করে লাইন বাই লাইন আমাদেরকে পড়াই দিত, এই জিনিসটা আমার মাথার মধ্যে ক্যাচ করে যাইতো। পরে যখন এক্সাম দিতে যেতাম কোচিং সেন্টারে, তখন হঠাৎ করে আমার মনে পড়তো ফারিয়াপু তো এটা বলেছিল, তার মানে এটা হবে। আবার আমার একদম ঢাবির ফাইনাল এক্সামের ক্ষেত্রে বা ঢাবি ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল। কিছু কিছু এমসিকিউ এর ক্ষেত্রে জিকেতে আমার মনে পড়তেছে না যে কী হতে পারে কী হতে পারে, হঠাৎ করে মাথায় পিক করলো যে হচ্ছে ফারিয়াপু তো বলেছিল এটা এটা হবে, তখন আর কি তাড়াতাড়ি করে অ্যান্সার করে দিয়েছিলাম। বুঝেছো? এরপরে দেখো, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা, দেখো সঞ্চিতা আর সঞ্চয়িতা এটার মধ্যে যে ডিফারেন্টটা এটা কি তোমরা জানো? আমাকে একটু তোমরা জানাও তো, সঞ্চিতা ও সঞ্চয়িতা এই এই দুটার মধ্যে একটু পার্থক্যটা আমাকে জানাও, যারা যারা জানো। এরপরে দেখো, আবার আসিব ফিরে, এটা সবাই জানি আমরা। আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে কবিতাটির রচয়িতাকে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। আমাদের পল্লী কবিকে? এরা তো জানো, বলো তো আমাদের পল্লী কবিকে? তোমরা ভাবো যে হচ্ছে তোমাদের খুব সম্ভবত এত সহজ প্রশ্ন আসবে না, বাট মাথায় রাখবা যে তোমাদের এই যে কবি সাহিত্যিকদের নাম বা উপাধি বা ছদ্মনাম এগুলোই কিন্তু তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে বারবার প্রশ্ন আসে। তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে বাংলা প্রথম পত্র পড়বা, বাট ততটা না। বাংলা প্রথম পত্র থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলা দ্বিতীয় পত্র, তারপর আসে এই যে তোমাদের সাহিত্যের এই অংশটুকু। সাহিত্য কে কে কোনটা রচয়িতা, কার নাম কি ছিল, কার পদবী কি ছিল, কার ছদ্মনাম কি, এই জিনিসগুলো তোমাদের অনেক অনেক ভালো করে পড়তে হবে। নার্সিংয়ের ক্ষেত্রে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই বারবার দিয়ে থাকে। এরপরে দেখো, পথের দাবি উপন্যাসটির রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায়। এরপরে আসে সোনালী কাবিন, এর রচয়িতাকে? আল মাহমুদ। এখানে যা যা লিখেছি বা যা যা স্লাইডে দিয়েছি সবই ইম্পর্টেন্ট, পড়ে নিবা। এখন আসি ভাষা বিজ্ঞানী এবং তাদের গ্রন্থ, যেটা একটু আগে তোমাদেরকে পড়িয়েছিলাম। প্রথমে আমরা কি পড়েছিলাম যে গৌড়ীয় ব্যাকরণ, তাই না? এই যে রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ। এরপরে আসে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেটের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষার ইতিবৃত্ত, ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে অসম্ভব রকমের অবদান রেখেছে। আমাদের বাংলা ভাষার আধুনিক রূপ বলো বা বাংলা ভাষার বিভিন্ন বিষয় সম্পর্কিত তার অবদান অনেক বেশি। এরপরে দেখো, আমরা কি বললাম যে বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষার ইতিবৃত্ত কার লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর মোহাম্মদ আব্দুল হাই এর লেখা কি? ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি কি লিখেছে? শব্দতত্ত্ব ও বাংলা ভাষার পরিচয়। এরপর আসো আবুল কালাম মঞ্জুর মোর্শেদ, আধুনিক ভাষাতত্ত্ব। তারপরে হুমায়ুন আজাদ, তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কার লেখা? কার লেখা বলো তো? হুমায়ুন আজাদ। যে জিনিসগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি সবগুলো খুবই সুন্দর করে পড়বা। এরপর আসো মনির চৌধুরী, বাংলা গদ্যরীতি, এটাও ইম্পর্টেন্ট। বাংলা গদ্যরীতি এই গ্রন্থের রচয়িতাকে? মনির চৌধুরী। তারপরে আসে বাংলা উচ্চারণ অভিধান, নরেন বিশ্বাস। ভাষার ইতিবৃত্ত, সুকুমার সেন। এই যে এইখানটায় আর এইখানটায় বাচ্চারা প্রচুর প্রচুর গোলমাল করে। ভাষার ইতিবৃত্ত কে লিখেছে? সুকুমার সেন। ভাষার ইতিবৃত্ত যদি শুধু বলা হয় যে ভাষার ইতিবৃত্ত তখন লিখবা সুকুমার সেন, আর যদি বলে বাংলা ভাষার ইতিবৃত্ত তখন হবে কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
হ্যাঁ, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এমনি তো অনেক শর্ট ফর্মে নিয়ে এসেছি, অনেক শর্ট করে দিয়েছি। তোমরা দেখো, আমি তোমাদেরকে শুরু থেকে দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এখান থেকে তোমরা রিডিং পড়বা, এখান থেকে 3-4 বার রিডিং পড়বা। এর পরের যে পেজগুলো আছে, এই যে বাংলা সাহিত্যের উন্নয়ন, তারপর হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান, তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বাংলা ভাষাবিজ্ঞানী ও তাদের গ্রন্থ, এগুলো তোমাদের তো মুখস্থ করতে হবে, এগুলো তো আমি তোমাদেরকে বোঝানো পারবো না। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে মনির চৌধুরী কি লিখছে, বাংলা গদ্যরীতি, এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে আপু বাংলা গদ্যরীতি কেন সে লিখছে, আমি কি এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো? আমাকে বলো, এটা বোঝানোর কি আমার কোনো ওয়ে আছে? আমি তোমাদেরকে এগুলো পড়িয়ে দিতে পারি, এটা তোমাদের মুখস্থ করতে হবে যে মনির চৌধুরী কি লিখেছে, বাংলা গদ্যরীতি, বা এই বাংলা গদ্যরীতির গ্রন্থাকারকে মনির চৌধুরী। আমি খুব সম্ভবত তোমাদেরকে এই স্লাইডটা অবধি পড়িয়েছি। এরপরে আসো, এরপরে এটা বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক, এটাই হচ্ছে আমাদের শেষ। এর পরবর্তীতে আমাদের হচ্ছে আর আজকের ক্লাসে তেমন কোনো ইম্পর্টেন্ট টপিক নেই যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, আমি দেখি যদি দাগানো পিডিএফ দেওয়া যায় তাহলে হচ্ছে আমি দাগানো পিডিএফই দিব, ঠিক আছে? দেখো, কবি জয়নুদ্দিন কার সভাকবি ছিলেন? গৌড়ের সুলতান ইউসুফ শাহের, গৌড়ের সুলতান ইউসুফ শাহের কবি জয়নুদ্দিন কার সভাকবি ছিল? ইউসুফ শাহের। রসুল বিজয় কাব্য কার অনুপ্ররোচনায় রচিত? শামসুদ্দিন ইউসুফ শাহের। বাংলা প্রথম বিদ্যাসুন্দর কাহিনী কার আমলে রচিত? হুসেন শাহের আমলে। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি কে ছিলেন? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের এই যে অবধি কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি কে ছিলেন? ভারতচন্দ্র। এরপর হচ্ছে রাজা লক্ষণ সেনের সহকবি কে ছিলেন? জয়দেব। তারপরে শারদা মঙ্গল নামক বিখ্যাত কাব্যগ্রন্থের পৃষ্ঠপোষক কে? রাজা কৃষ্ণচন্দ্র। কবি মালধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন? শামসুদ্দিন ইউসুফ শাহ। একইভাবে এই সব কিছু মুখস্থ করবা। আচ্ছা, যারা জিজ্ঞেস করতেছো আমার নাম কি, আমার নাম শিরিন, শাহারিন শিরিন, নিকনেম শিরিন। এরপরে দেখো, কাব্য, উপন্যাস, নাটক ও গল্পের কিছু চরিত্র। আমরা লাল সালু উপন্যাসের ক্ষেত্রে মজিদ এই চরিত্রটা যেমন হচ্ছে অনেকবার শুনেছি, তেমনি আরও অনেক ধরনের হচ্ছে আমাদের কাব্য, উপন্যাস এবং অনেক কিছু আছে যেগুলোর চরিত্রগুলো আমাদের নার্সিং পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে কিছু কিছু চরিত্র যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় বারবার আসে, সেগুলো নিয়ে এসেছে এখানে। দেখো, চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। কোন কাব্যধারা? মনসামঙ্গল। এরপরে ভ্রমর চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কোথায়? কৃষ্ণকান্তের উইলে। কৃষ্ণকান্তের উইল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পারলে কৃষ্ণকান্তের উইল সম্পর্কিত আরও এক্সট্রা তথ্য তোমরা পড়বা, নিজ দায়িত্বে গুগল করে কৃষ্ণকান্তের উইল সম্পর্কিত এক্সট্রা তথ্য পড়বা। আমি শুধু এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়েছি। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র কে? রাজলক্ষ্মী চরিত্রের। এরপরে আসো, শকুন্তলা চরিত্রটি স্রষ্টাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোরাব চরিত্রটি, এর আগের বার তোমাদের এই কোয়েশ্চেনটা খুব সম্ভবত এসেছিল। তোরাব চরিত্রটি কোন নাটকের? নীল দর্পণ। এরপরে হচ্ছে রহমত চরিত্রটি কোন উপন্যাসের? কাবুলিওয়ালা। সূর্যমুখী চরিত্রটি কোন উপন্যাসের? বিষবৃক্ষে। দেন হচ্ছে রোহিণী, বিনোদিনী। এই যে রোহিণী, এটাও কিন্তু আমাদের কৃষ্ণকান্তেরই। রোহিণী যে চরিত্রটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কৃষ্ণকান্তের উইলে। রোহিণী, বিনোদিনী, কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? প্রথমটা কৃষ্ণকান্তের উইল, তারপরটা হচ্ছে বিনোদিনী চোখের বালি, আর চরিত্রহীন থেকে কি আসছে? কিরণময়ী। ক্লিয়ার? তারপর হচ্ছে জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সারেং বউ। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। হ্যাঁ, আমাকে ডেকেছো কেন? জি আপু, তাইবা ইসলাম, বলো। ও, ওকে নাম বলেছো তাই তো, আমি ভাবছি আমাকে ডেকেছো তোমরা। এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া। এরপরে দেখো যে আমাদের
গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ। তোমাদের প্রথম ক্লাসে 100টা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে 110টা দিয়েছি। দেখো শেষের দিকে আমরা একদম আজকে হচ্ছে আমরা যে টপিকগুলো পড়েছি এই টপিকগুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিই। প্রথমে আমি তোমাদেরকে কি পড়েছি, ভাষা সম্পর্কে, ভাষা এবং ভাষার রীতি সম্পর্কিত তথ্যগুলো দিয়েছিলাম। এর পাশাপাশি আমি তোমাদেরকে আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন গ্রন্থ উপন্যাসের চরিত্র এবং বিভিন্ন ভাষা বিজ্ঞানী আর হচ্ছে বাংলা ভাষার ক্রম বিকাশ এগুলো পড়িয়েছি। তো এগুলো সবই হচ্ছে তোমাদের মুখস্থ করার বিষয়। এগুলো ক্লাসের মধ্যে নিয়ে আসার একটাই কারণ, তোমরা যেন এটাকে অ্যাভয়েড না করো বা তোমরা যেন এটাকে মুখস্থ করার বিষয় এই জন্য নিজের মতো করে পরে পড়ে নিব এটা না ভেবে বিষয়টাকে যেন স্কিপ না করো, শুধু এবং শুধুমাত্র এই জন্যই আমি আজকের ক্লাসে হচ্ছে তোমাদের এই টপিকগুলো পড়িয়েছি। এর পাশাপাশি আজকের ক্লাসে তোমাদের যে মুখস্থ করার বিষয়গুলো ছিল এগুলো সবই হচ্ছে তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা জিনিস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর নার্সিং পরীক্ষায় বারবারই এই কোয়েশ্চেনগুলো আসে। তারপর হচ্ছে সমার্থক শব্দের যে টপিকগুলো এগুলো তোমাদের মুখস্থ করার বিষয়, এবং এইখানে আমি মোট 110টা সমার্থক শব্দ রেখেছি, যেই সমার্থক শব্দগুলো তোমাদের এক্সামে বারবারই আসে। তো এই 110টা সমার্থক শব্দ নিজ দায়িত্বে খুবই সুন্দর করে পড়বা। তোমাদের যে এক্সামটা হবে আগামীকাল এই টপিকের উপর আগামীকালকে তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামে সমার্থক শব্দ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং থেকে আমি প্রশ্ন দিয়েছি। তো অবশ্যই আজকে এই সমার্থক শব্দের চার্ট এবং বাকি যেগুলো আছে সবগুলো অনেক সুন্দর করে পড়বা। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। যারা বুঝতে পেরেছো জিনিসটা যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তারা অবশ্যই সেটা এই ক্লাসের সব কিছু মুখস্থ করবা। হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে বলি, সমার্থক শব্দ পড়ার ক্ষেত্রে প্রথমে মাথায় রাখবা যে হচ্ছে তোমাদের জানা শব্দগুলো কোনগুলা। যেমন এইখানে দেখো, অধিবেশনের ক্ষেত্রে আমি যদি এটা সমার্থক শব্দ পড়তে চাই তাহলে এই যে মিটিং, আমি কিন্তু জানি যে মিটিং মানে কি বোঝায়, সমাবেশ, সমিতি, সভা। যেই জিনিসগুলো তুমি জানো এগুলো আগে পড়বা, যে মিটিং, সমাবেশ, সমিতি, সভা, এটা সমার্থক শব্দ হিসেবে কি পাবো, অধিবেশন। যেটা তুমি আগে জানো মানে তোমার জানার মধ্যে পড়ে ওই শব্দটাকে মাথায় রেখে বাকি যেগুলো তোমার অজানা বা একটু কঠিন ওইগুলো পড়বা। যেমন এইখানে দেখো, যদি এই পেজে তোমাদের হচ্ছে তেমন বেকুবের ক্ষেত্রে দেখো সহজে কিন্তু তোমাদের মাথায় আসবে না। এই যে বেকুব, এর সমার্থক শব্দ কি, অজ্ঞ। হ্যাঁ, তো তুমি মাথায় রাখবা প্রথমে মূর্খ, নির্বোধ, তারপরে অজ্ঞানী, তারপরে অশিক্ষিত, এইগুলো আগে পড়বা। এগুলো পড়ার পরে সাথে হচ্ছে বেকুব এবং অজ্ঞ এগুলো পড়বা। সমার্থক শব্দ বিশেষ করে তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, পিডিএফ অবশ্যই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, 110টাই পড়তে হবে। হ্যাঁ, নামাজের জন্য ব্রেক দেওয়া হবে। আমাদের ক্লাসও অলমোস্ট শেষের দিকে। তো আমরা আজকের ক্লাসে যে জিনিসগুলো পড়লাম বা যে জিনিসগুলো থেকে তোমাদের এক্সামে আসবে সেগুলো একটু দেখে নিই। হ্যাঁ, আজকের ক্লাসের লাস্ট পিডিএফ হচ্ছে এই যে এই অবধি। ঝোঁক মানে টান, আকর্ষণ, মমতা, মায়া, ভালোবাসা, এইখানে অবধি তোমাদের হচ্ছে সমার্থক শব্দ দেওয়া আছে 110টা। তো আবারও বলে নিচ্ছি, আজকের শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ক্লাসটাই ছিল তোমাদের মুখস্থ করার বিষয় বা হচ্ছে তোমাদের বারবার পড়ার বিষয়। আমি নিজ দায়িত্বে তোমাদের ক্লাসটা এই জন্যই করিয়েছি যাতে তোমরা এটাকে হেলায় ফেলে না দাও বা হচ্ছে অবহেলা না করো, শুধু এবং শুধুমাত্র এই জন্যই তোমাদেরকে আজকে ক্লাসটা করানো। এর পাশাপাশি এই টপিকগুলো থেকে তোমাদের এক্সামে আসে, প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো তোমরা যারা এতক্ষণ অবধি ক্লাসে ছিলা তারা আমাকে একটু জানাও যে ক্লাসে সব কিছু তোমরা বুঝতে পেরেছো কিনা, মানে যতটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি বা ব্যাখ্যা দিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, টপিক তোমাদের যতটুকু ছিল আমি ততটুকু টপিক শেষ করেছি। দেখো, তোমাদের যে যতটুকু টপিক পড়ানোর কথা ছিল আজকে, তোমাদের তো হচ্ছে ক্লাসের আউটলাইন আগেই দিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে তোমরা দেখবা যে যতগুলো টপিক আমি তুলে দিয়েছিলাম ওখানে সবগুলো টপিক আমি আজকে পড়িয়েছি। বুঝেছো? সবাই বুঝেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মুখস্থ করতে হবে তোমাদের। তোমরা সবাই এত অবাক হয়ে যাচ্ছ আর বারবার জিজ্ঞেস করতেছো যে আপু মুখস্থ করতে হবে কিনা। অবশ্যই তোমাদের এখানে মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে তো আর কোনো উপায় নেই। হ্যাঁ, 9-10-এর ব্যাকরণ বইটা তোমরা ফলো করতে পারো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য।
আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা ডিপ্লোমা এবং কারা কারা নার্সিং এর আমাকে একটু জানাও তো। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ইনশাআল্লাহ যেই ক্লাসগুলো তোমাদের আগামীতে হবে ওই ক্লাসগুলোর ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো হচ্ছে রিকমেন্ডেড ছিল আমি হচ্ছে ওইগুলো রাখবো। আর পাশাপাশি মাথায় রাখবা, আমাদের আজকের ক্লাসটাই শুধু এবং শুধুমাত্র ব্যাখ্যামূলক ছিল বা হচ্ছে তোমাদের মুখস্থ করার মতো ছিল। বাট নেক্সট যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো অবশ্যই আমি তোমাদেরকে বোঝাবো, যেমন কারক, সন্ধি, ব্যাকরণের অন্যান্য যে গুরুত্বপূর্ণ টপিক, সেই সব কিছু নিয়ে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে। তো অবশ্যই অবশ্যই তোমরা নেক্সট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। বিএসসি আনায়া শিকদার, বিএসসি শিমু, আচ্ছা অনেকেই বিএসসি ডিপ্লোমা আছে, ফারিয়া, তোমাদের আজকে প্রথম ক্লাস তাই না যারা ডিপ্লোমার? আর প্রথম ক্লাসে হচ্ছে মুখস্থ করতে দিয়েছি এক গাদা জিনিস, তাই না? আচ্ছা, বিএসসি ম্যাক্সিমাম। হ্যাঁ, বাংলা বাজ পড়লে হবে। বাংলা বাজ আমাদের তানভীর ভাইয়ের লেখা অসাধারণ বইটা আর কি, মানে তোমাদের বাংলার ক্ষেত্রে সব বেসিক কনসেপ্ট বোঝার জন্য বাংলা বাজ বইটা তোমাদের অনেক সুন্দর করে গুছিয়ে লেখা। তো অবশ্যই তোমরা পড়তে পারো, হবে। আচ্ছা, তো তোমরা যারা যারা এতক্ষণ ধরে ক্লাসে অ্যাটেন্ড করেছো এবং শুরু থেকে শেষ অবধি ক্লাসটা করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীতে তোমাদের যেই আমি বোঝানোর মতো যে ক্লাসগুলো করাবো, যেমন কারক, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, সেই ক্লাসগুলোতে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবা। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, তোমাদের রুটিন অনুযায়ী কালকের ক্লাসটাও আমার হওয়ার কথা ছিল, বাট আমার হচ্ছে ইউনিভার্সিটিতে কিছু প্রোগ্রাম থাকার কারণে কালকের ক্লাসটা তোমাদের ফারিয়া আপু নেবে। আর তোমাদের ফারিয়া আপুর ক্লাসটা 22 তারিখে যেটা ছিল সেই ক্লাসে আমি থাকবো। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে এখন বলো। বাংলা ভাষ বই তোমরা হচ্ছে আমাদের পেজে নক করো, অথবা তোমরা তোমাদের আশেপাশের যে হচ্ছে কি বলো ওটাকে, লাইব্রেরিতে গেলে পেয়ে যাবা। ডিপ্লোমা আরিন, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যারা যারা বলতেছো যে আমার ক্লাসে অপেক্ষায় ছিলা, আমি অনেক অনেক থ্যাংক ইউ। মানে তোমাদের এই শুনে আমি কি বললাম মাত্র, মানে আমি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর কি, যে তোমরা আমার ক্লাসের অপেক্ষায় ছিলা। মাথা গুলাই ফেলছে একসাথে এতগুলো। আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে সবাই সবকিছু ঠিক মতো বুঝতে পেরেছো? আচ্ছা, তো আশা করছি ক্লাসের শুরু থেকে শেষ অবধি তোমাদের কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। বাট তোমাদের যে রিকমেন্ডেড বিষয়টা ছিল যে আপু আরেকটু আসতে পড়ালে ভালো হয়, নেক্সট ক্লাস থেকে অবশ্যই আমি তোমাদেরকে আরও ভালোভাবে সবগুলো ক্লাস উপহার দেওয়ার ট্রাই করব। আর যেটা বললাম যে কালকে হচ্ছে তোমাদের ফারিয়া আপুর ক্লাস থাকবে। ফারিয়া আপুর 22 তারিখের যে ক্লাসটা ছিল ওটা কালকে 21 তারিখে থাকবে। আর কালকে 21 তারিখে আমার যে ক্লাসটা ছিল সেটা আমি 22 তারিখে নিয়ে নেব। তো আজকের মতো এই অবধি। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো এবং কালকের এক্সামে সবাই খুব ভালো করে সব কিছু অ্যান্সার করবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ এভরিওয়ান।